আজ আপনাদের 29তম ক্লাস। গত ক্লাসে যা দেখানো হয়েছে তা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারেনি এরকম কিছু? বুঝার অনেক কিছু বাকি আছে, কেবল তো শুরু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আমরা ওইদিকে যাব, কিন্তু তার আগে আমি আরেকটা ডিজাইন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে মেনু কার্ড ডিজাইন। রেস্টুরেন্ট মেনু বা যে কোনো ধরনের মেনু কার্ড ডিজাইন। তো মেনু কার্ডটা কমপ্লিট করলে আমাদের ডিজাইন রিলেটেড সব ধরনের টাস্ক দেওয়া হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা মেইনলি যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে লোগো ডিজাইন। বিভিন্নভাবে লোগো ডিজাইন সম্পর্কে আমরা লোগো ডিজাইনের উপর এগোবো আর কি। দেখেন, মেনু কার্ড ডিজাইন এটাই শুধু বাদ ছিল, এটা কমপ্লিট করে দিই, তারপর আমরা লোগো ডিজাইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাব। মেনু কার্ড ডিজাইন, আমি প্রথমে একটা মেনু কার্ড ডিজাইন ওপেন করি। এটা অনেক আগেরই একটা মেনু, এটা এক পেজের মেনু। মেনু কার্ডের সাইজ বিভিন্ন রকম হতে পারে। সবচেয়ে কমন হচ্ছে ফাইল থেকে আমি নিউ ফাইল যদি নিই, এই ট্যাবে থাকা অবস্থায় আমি নিউ ফাইল নেওয়ার সময় আমি প্রিন্টে গেলাম। প্রিন্টে যাওয়ার পরে এই যে A4 পেপার, তারপরে লেটার সাইজ, এইগুলো হচ্ছে মেনু কার্ডের সাইজ। আমি A4 পেপার নিচ্ছি, পরিমাপের একক ইঞ্চি দিচ্ছি। আচ্ছা, এটা না, লেটার সাইজ দিত ইঞ্চিস। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, লেটার সাইজে সাধারণত হয়ে থাকে মেনু কার্ড ডিজাইন। তো এখানে এটা সাধারণত মিলিমিটারে থাকে। এটা থাকা অবস্থায় আমি পরিমাপের একক চেঞ্জ করতে পারি, তাহলে এটা বুঝতে পারবো কত ইঞ্চিতে আছে। 8.5 ইঞ্চি, আর হাইট হচ্ছে 11 ইঞ্চ। কালার মুড অবশ্যই CMYK হবে, কারণ এটা প্রিন্ট হয়ে বের হবে। অবশ্যই বলাটা ভুল, এখন অনেক আধুনিক মেশিন আছে যা RGB কালারের মেনু কার্ড প্রিন্ট করতে পারছে। এরপর ক্রিয়েট, এই যে সাইজ, এই সাইজের উপরে মেনু কার্ড ডিজাইন হয়ে থাকে। তারপরেও আমি কিছু সাইজ, ডিফল্ট সাইজ একটু সার্চ দিই। আচ্ছা, মেনু কার্ড শুধু এক পেজের হয় না, মাল্টিপল পেজের হয়ে থাকে। আমি সেগুলো সব ক্লিয়ার করবো এক এক করে। আগে সাইজ কনফিউশন ক্লিয়ার করি। দেখেন, এখানে একটা সাইজ পাওয়া যাচ্ছে লিগাল সাইজ। এটা হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি। এরপর অনেক সাইজ হয়, কিন্তু সাধারণত যেটা বেশি প্রচলন লেটার সাইজ A4 সাইজ। আপনারা যখন টেমপ্লেট ডাউনলোড করবেন তখনও দেখতে পারবেন। এই যে এটা দেখি, এই দেখেন, এটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা ওয়েবসাইট থেকে একটা মেনু কার্ড ডিজাইন, ডবল পার্টের, 2 পেজের। তো এই মেনু কার্ডের সাইজ হচ্ছে A4 সাইজ। A4 সাইজ মানে 8.5 ইন্টু 11 ইঞ্চি, এটা সাধারণত হয়ে থাকে। তারপরে এই যে 3 পেজের হচ্ছে মেনু কার্ড, এটাও A4 সাইজ, কিন্তু আড়াআড়ি এবং স্লাইড 3 ভাগ করা, তিন পার্টে ভাগ করা। আমি সব ক্লিয়ার করবো, এটাও করবো, 3 পেজ হোক 6 পেজ হোক, সব আমি ক্লিয়ার করব। দেখেন, প্রথমত এক পেজেরটা দেখাই। মেনু কার্ড মানে যেখানে খাবারের তালিকা থাকে। আপনি রেস্টুরেন্টের লোগো ডিজাইন করলেন, এখন যখন একটা রেস্টুরেন্টের ফুল ব্র্যান্ডিংয়ের কাজ নেবেন, তখন একটা ব্র্যান্ডিংয়ের জন্য $100-150 করে পাবেন। সচরাচর আরও বেশি হয়ে থাকে, কিন্তু প্রাইস কম দিলে কাজ বেশি আসে, এটা হলো ব্যাপার। এখন এই যে একটা মেনু কার্ডে সাধারণত কী থাকে? প্রথমত রেস্টুরেন্টের জন্য যে লোগো ডিজাইন করা হবে সেই লোগোটা থাকবে, খাবারের তালিকা থাকবে, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে। এই একদম সাদামাটা সাধারণ একটা আমার ক্লায়েন্টের করা কাজ ছিল, এটা অনেক আগেরই। এরপর এটা ছিল এক পেজের। এবার মেনু ট্রাইফোল্ড মানে তিন পেজেরটা, এটা একটু ক্লিয়ার করি। এটা টোটাল হচ্ছে 6 পেজ। 6 পেজ বলতে এটা ভাঁজ করা হয়, এটা দেখলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। এইভাবে ভাঁজ করা হয়। এটার বলে জেড ফোল্ড, আর এটার বলে হচ্ছে রোল ফোল্ড। তো
কেউ হচ্ছে রোল ফোল্ড করে ভাঁজ করে, কেউ জেড ফোল্ড করে। তো জেড ফোল্ড হলে কি হয়, প্রথম পেজ এইটা, সেকেন্ড এইটা, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, মানে এটা সিরিয়াল, কোন পার্টের পরে কোন পার্ট আসবে তাই। আর এটা জেড রোল ফোল্ডে হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা, ব্যাক পার্ট এইটা, আর 2 এখানে, 3, 4, 5। আমি একটু ক্লিয়ার করি, দেখেন একটা পেপারের প্রথম পাশ, মানে প্রথম পাশ ধরেন এইটা, আর সেকেন্ড পিছনের পার্টটা এইটা। এখন এটা ভাঁজ হবে, এইভাবে ভাঁজ হবে। এই যে এটা দেখলেও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে ফ্রন্ট কভার, ব্যাক কভার, এটা একদম প্রথম পেজ হবে। এখানে লোগো থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, এগুলো থাকবে। তাহলে ওখানে বসো, মাঝখানে বসো। আচ্ছা, এরপর আমি এটা ক্লিয়ার করি। এটা আমার একটা ক্লায়েন্টের করা কাজ ছিল। এই ক্লায়েন্টের আমি অনেকগুলো কাজ করছিলাম। লোগো আমি ডিজাইন করছিলাম, এই লোগোর জন্য $50 নিয়েছি। এরপর এটার ডিজাইন, এই যে মেনু কার্ড, তারপর হচ্ছে ওদের হচ্ছে ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো আমি করে দিয়েছিলাম। এমনকি এর ওয়েবসাইট ডিজাইনটাও আমার রেফারেন্সে আমার পরিচিত একজনের দিয়ে করাইছি। আচ্ছা দেখেন, এই পার্টটা থাকবে সামনে, এটা একটু জটিল, হ্যাঁ, তারপরে আপনাদের বোঝাচ্ছি। এই ধরনের কাজ খুব কমই আসে, বেশিরভাগ ক্ষেত্রে 2 পার্টই হয়। 2 পার্টটা সহজ, কিন্তু এই কঠিনটাও তো আপনাদের বোঝা দরকার, তাই না? আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা ক্লিয়ার থাকলে পরবর্তীতে ধরেন আপনার একটা ডিজাইন করা প্রয়োজন, আপনার ধারণা থাকবে যে না আমি এটা পারবো। আর ধরেন আপনি ডিজাইনে একটা কাজ আসলো, হুট করে আপনার করার তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি জানেন কিভাবে করতে হবে, তখন আপনি কি করবেন, ইউটিউবে সার্চ করলে আপনি আপনার জানা আছে এবং বাকিটা আপনি ইউটিউব দেখে করে ফেলতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি এটা বলে ট্রাইফোল্ড মেনু, ট্রাইফোল্ড মেনুর সার্চ দিলেন ইউটিউবে, আপনি কিভাবে করতে হবে ওটা পুরোপুরি জেনে যাবেন। কিন্তু একটা করার অভিজ্ঞতা যখন থাকবে তখন আপনার জন্য ওই কাজটা করার জন্য আপনার কনফিডেন্স আসবে। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে প্রথম পার্ট, ভাঁজ করা হবে, এটা স্লাইড করে ভাঁজ করা হবে। এটা একদম শেষ পার্ট, শেষ পার্টে যে ড্রিঙ্ক, তারপরে কিডস, এইগুলো দিয়ে শেষ করে আর কি, ড্রিঙ্ক আইটেম এগুলো শেষ পার্টে দিয়ে শেষ করে। আচ্ছা, এটা প্রথম পার্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আর এটা সিক্স। এই হচ্ছে বিষয়। এখানে খাবারের বিবরণ কিভাবে দেওয়া হয়েছে একটু জুম করে দেখায়। এটা এক একটা গ্রুপ, এই যে গোরমেট পিৎজা, এখানে স্মল সাইজ, লার্জ, ফ্যামিলি, এখানে সেগুলোর বিবরণ দেওয়া। এগুলো হচ্ছে লিস্টিং করতে হবে লিখে লিখে। এখন এটা সম্পর্কে আজকের ক্লাস, এখন আমি এটা ক্লিয়ার করব। তার আগে আমি একটা সরাসরি একটা ক্লায়েন্টের কাজ দেখাই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। গতকালে লোগো ডিজাইনের যেটা দেখাইছিলাম গত ক্লাসে, ওর জন্য আমি মেনু কার্ড ডিজাইন করছিলাম। দেখেন এই যে এই লোগো ডিজাইনটা সম্পর্কে দেখাইছি, এই ক্লায়েন্টের জন্য মেনু কার্ডও ডিজাইন করছিলাম। মেনু কার্ডটা আজকে দেখায়। এই হচ্ছে মেনু কার্ড, ব্যাকগ্রাউন্ডে একটা সাদা কালার, সাদা একদম, ব্যাকগ্রাউন্ডে কালো, এই কালো একদম পুরোপুরি ব্ল্যাক না, একটু সাদা টাইপের। আচ্ছা দেখেন, লোগোটা এখানে প্লেস করা হয়েছে, ওর কোম্পানির নাম বা রেস্টুরেন্টের নাম এখানে এভাবে দেওয়া হয়েছে। এবার ওর বিজনেস সম্পর্কে একটা ছোটো একটা কথা এখানে দেওয়া হয়েছে, এটাও বলছিল যেভাবে, আমরা সেভাবে আমি করেছি সেভাবে। এরপর দেখেন খাবারের লিস্টিং, এই সিরিজে হচ্ছে বার্গারের লিস্ট। তো বার্গারের লিস্টে আমি বার্গারের একটা আইকন দিয়েছি এবং এখানে খাবারের তালিকা করা হয়েছে। এই যে ও এই লেখাগুলো সব উনি ওই মাইক্রোসফট ডক ফাইলে করে পাঠাই দিয়েছিল সব লিখে, আমি এখানে কপি পেস্ট করেছি, এখানে রেখেছি। এই যে এইভাবে লিস্টিং করা হয়েছে। এই লাইন আর এই লাইন হচ্ছে বার্গারের লাইন, এবং এখানে দেখেন প্রাইসিং করা হয়েছে, স্মল সাইজ, ডাবল সাইজ, এই সিঙ্গেল, ডাবল। সিঙ্গেলের দাম $7.5,
আর ডাবলের দাম হচ্ছে $9.5। তো এইভাবে। এরপর দেখেন এটা হচ্ছে বস স্ট্রিপ, যে খাবারের কথা বলা হয়েছে, খাবার সম্পর্কে গুগলে সার্চ দিছি, আইকন সার্চ দিছি, আইকন চলে এসেছে, ওইটা এখানে বসিয়ে দিয়েছি। এভাবে লিস্টিং করা হয়েছে। আচ্ছা, এখানে আপনারা যখন মেনু কার্ড ডিজাইন করতে যাবেন তখন যেসব প্রতিবন্ধকতা আপনারা ফেস করবেন, যে খাবার লিস্টিং করব কিভাবে, কি ধরনের ফন্ট দিব, ফন্টের স্টাইলের আইডিয়া, তারপর হচ্ছে এই যে কিভাবে বসাবেন, এই যে আইডিয়া, একটা ছোট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেলের ভিতরে এক একটা ক্যাটাগরি সেট করা হয়েছে। এটা অনেক সময় বায়াররাই দিয়ে দেয় আইডিয়া। ওরা যখন একটা ডিজাইন করবে তখন অবশ্যই তারা গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করে করে দেখবে কোন ডিজাইনটা আমার রেস্টুরেন্টের জন্য বেস্ট হবে। এটা ওরা কিন্তু নিজেরাই রিসার্চ করে সব ধরনের আইডিয়া আমাদেরকে দেয়, আমরা সেভাবে ডিজাইন করে ফেলি। এখন ওই ধরনের মেনু কার্ড যদি আমরা একটু গুগলে যাই, ফ্রিপিকে যাই, ফ্রিপিক আমাদের কাজের জন্য সব ধরনের রিসোর্স নিয়ে আছে। এর যদি প্রিমিয়াম অ্যাকাউন্টটা নেওয়া যায়, আমি প্রিমিয়াম ইউজ করি, দেখেন এখানে প্রোফাইলের উপরে প্রিমিয়াম আইকন। প্রিমিয়াম অ্যাকাউন্টটা নিলে আপনাদের হয়তো ডেলি লিমিট অনেকে শেষ হয়ে গেছিলো ডাউনলোড করতে গিয়ে, তাই না? ডেলি ফ্রি অ্যাকাউন্টে 10টা করে ডাউনলোড করতে পারবেন, এর বেশি ডাউনলোড করতে পারবেন না। আর যদি প্রিমিয়াম নেন তাহলে 100 ডাউনলোড করতে পারবেন ডেলি। আবার আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট করলে, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে আপনাদের ইমেজ জেনারেট, যেটা আপনারা আইডিওগ্রামে করছেন, তাই না? আইডিওগ্রাম, তো ওইটা আপনি এর ভিতরেও পাবেন। ফ্রিপিকের ভিতরেও আইডিওগ্রাম আছে, ওরা ইনক্লুড করে রাখছে। টা ডাউনলোড দেওয়া হয়েছে আজকে এই অ্যাকাউন্ট থেকে। ওকে, যেটা বলছিলাম যে প্রিমিয়াম অ্যাকাউন্ট আমাদের নিতে হবে পরবর্তীতে। এখান থেকে আপনারা সব ধরনের রিসোর্স পাবেন। যেখানে ছিলাম রেস্টুরেন্ট মেনু, রেস্টুরেন্ট মেনু কার্ড ডিজাইন দিয়ে সার্চ করেছি, এখানে আমরা রেজাল্ট পেয়েছি কত? 5,31,000, মানে 531.7K, কে মানে তো হাজার আমরা বুঝি, তাই না? এখন 5 লাখ মেনু কার্ডের টেমপ্লেট রয়েছে অলরেডি গুগলে। আপনার কি দরকার আপনার এই একটা ডিজাইনের আইডিয়া নিজে থেকে জেনারেট করার? 5 লাখ ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে দেখবেন কারোর লোগোর, কারোর মেনুর হচ্ছে টেক্সট স্টাইল, লেখার ধরনটা ভালো লাগলো, ডাইরেক্ট ওখান থেকে লেখার ধরনটা নিয়ে আপনার ডিজাইনের বসায় দেন। কারোর হচ্ছে এই যে ইমেজ প্লেসিংটা ভালো লাগলো, এখান থেকে ইমেজ প্লেসিংটা নিয়ে নেন। কারোর ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো, নিয়ে নেন। এখানে হাজার হাজার ডিজাইন পড়ে রয়েছে। এটা দেখেন, একটা ডিজাইন, এই যে এই স্ট্রাকচারটা ভালো লাগছে, তো আপনি এই ডিজাইনটা আপনার ডিজাইনে ইনক্লুড করে ফেলবেন। এগুলো ব্যবহার করাটাও শিখতে হবে। তো এখানে খেয়াল করেন, মেনু কার্ড সাধারণত ফটোশপে করলে ভালো হয়, ইলাস্ট্রেটরে হয়ে যায়। আমরা যেহেতু একটা সফটওয়্যারে অভ্যস্ত, ভালো মতো পারি, নতুন করে ফটোশপ আলাদা করে এক মাস ধরে শিখে আবার ওখানে মেনু কার্ড ডিজাইন করাটা এটা যৌক্তিক না, তাই না? তো মেনু কার্ড আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করব। দেখেন এখানে আমরা ফিল্টার করব ভেক্টর। এখানে অল ইমেজ ছিল, এখান থেকে আমি ফিল্টার করে করলাম হচ্ছে ভেক্টর। এতে করে ইলাস্ট্রেটরে ডিজাইন করা সব ধরনের মেনু কার্ড আমার সামনে চলে আসলো। ঠিক আছে, দেখেন এটা 2 পেজের মেনু কার্ড, এটা সচরাচর বেশি হয়ে থাকে 2 পেজের মেনু কার্ড। এটা 3 পেজের, 1 পেজেরও মেনু কার্ড হয়। মানে যাদের রেস্টুরেন্টের ফুড আইটেম কম, তারা তো 1 পেজেই হয়ে যাচ্ছে, তা খামোখা আমরা বেশি পেজ নেব কেন? বিষয়টা এরকম। এই যে 2 পেজে বেশি হয়, 1 পেজে হচ্ছে রেস্টুরেন্টের একটা বড় সড়ো লোগো অথবা কোনো একটা স্পেশাল ফুড আইটেমের ছবি দেওয়া, ফুড মেনু লেখা,
লোগো টোগো বসিয়ে একটা প্রথম পেজে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন বসিয়ে প্রথম পার্ট, আর সেকেন্ড পার্টে খাবারের তালিকা। এই তো এই যে একটা সুন্দর একটা ক্রিয়েটিভ আইডিয়া, তাই না? এই বার্গারের আইকন দিয়ে বার্গারের লিস্টিং করে দেওয়া হয়েছে। তো সুন্দর সুন্দর আইডিয়া এখানে আছে। আপনাদের কাজ হলো এগুলো ডাউনলোড করবেন, করে এগুলো আপনারা এডিট করা শিখতে হবে। আপনারা ইলাস্ট্রেটর পারেন, এটা ডাউনলোড করে এর প্রসেসটা আমি আপনাদের একটু কনফিউশন ক্লিয়ার করি। অনেকের ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারে না। প্রথম কথা অবশ্যই ভেক্টর ফাইল ডাউনলোড করতে হবে। আপনি যদি পিএসডি ফাইল মানে ফটোশপ ফাইল ডাউনলোড করেন, ওটা তো ইলাস্ট্রেটরে ওপেন হবে না, ওটা ফটোশপে ওপেন হবে। তো আমি একটা ডিজাইন ডাউনলোড দিয়ে ওইটা আমি আপনাদের ব্যবহার করা দেখাই। যেমন এটা আমি ক্লিক করে ডাউনলোড করছি। এখানে ক্লিক করে আমি জিপ ফাইলে ক্লিক করলাম, এটা ক্রস করছি। এটা হচ্ছে উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে এই জিপটা ওপেন করলাম। জিপটা ওপেন করে এই যে এআই ফাইল একটা আছে জেপিজি ইমেজ কি, যেটা কিনা ইমেজ, আর এআই ফাইল হচ্ছে এআই না, এটা ইপিএস ফাইল। এআই লেখা আছে কিন্তু এটা হচ্ছে ইপিএস ফাইল। ফাইল ফরম্যাট এখান থেকে দেখা যাচ্ছে। জেপিজি ইমেজ আমরা জাস্ট ফোনে দেখতে পারি, কম্পিউটারে দেখতে পারি, এটা ইমেজ এটা। আর এআই বা ইপিএস ফাইল হচ্ছে এটা এডিটেবল ফাইল, ভেক্টর ফাইল বলে। তো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে। এখানে বলা রয়েছে ইমেজ নট ইনক্লুড, মানে ইমেজ এর সাথে অন্তর্ভুক্ত নাই, কারণ এটা কপিরাইটের একটা বিষয় থাকে, এই কারণে এটা ইমেজটা দেয় না। বেশিরভাগ ডিজাইনে টেমপ্লেটে ইমেজ দেয় না। তো প্রথম কাজ হচ্ছে এই যেটা আপনি এই যে উইন্ডার সফটওয়্যার মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করলেন, এই যে আলাদা ট্যাবে ওপেন হলো, ভালো করে বোঝেন, আলাদা ট্যাবে ওপেন হলো। এই ট্যাবে কাজ করবেন না। এই ট্যাবে অনেক সময় কালার থাকে না, বিভিন্ন সমস্যা হয়, পরে সেভ করতে গেলে ঝামেলা হয়। আপনি এটা সম্পূর্ণ ধরবেন, কন্ট্রোল সিতে কপি করে এটা আপনি যেই ট্যাবে হচ্ছে আর্টবোর্ড নিয়েছিলেন সেই ট্যাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। খেয়াল করেন এই ডিজাইনটা আমি একটু সাইড করে এর একটা অল্টার দিয়ে কপি নিয়ে আসলাম। এবার কি করা যায় দেখি। প্রথমত এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। মেনু কার্ড তো সরাসরি আর্টবোর্ড সহকারে সেভ করে দিলে ওটা দেখতে সুন্দর দেখায় না। ভালো করে প্রেজেন্টেশন করতে হলে দুইটা মেনু পাশাপাশি রেখে নিচে একটু শ্যাডো ইউজ করে বাইরেকে প্রেজেন্ট করাটা বেটার। তো ওইভাবে প্রেজেন্ট করাটা ভালো। আমি দেখেন আমি প্রেজেন্ট করছিলাম কিভাবে। এই যে এইভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে এই যে একটা শ্যাডো ইউজ করে এইভাবে প্রেজেন্টেশন করছিলাম। আমি ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে অপ্রাসঙ্গিক কথাগুলো যেগুলো এখন আপাতত দরকার নেই এগুলো ডিলিট করে দিচ্ছি। ইমেজ নট ইনক্লুড এটাও ডিলিট করে দিচ্ছি। আর এটা কি, রেস্টুরেন্ট নেম, এটাও ডিলিট করে দিচ্ছি। দেখেন এই যে ফুড মেনু, এই কথাটা এর বাইরে চলে গেছে কি জন্য, এই ডিজাইনার যে ডিজাইন করেছে ও যে ফন্ট ইউজ করেছিল ফুড মেনু লেখাতে, ওই ফন্ট আমার কম্পিউটারে ইনস্টল নাই, যার কারণে ওই ফন্ট ডিফল্টভাবে এরকম লম্বা হয়ে গেছে। হয়তো ও যে ফন্ট ইউজ করেছিল ওটা কিছুটা লম্বা ফন্ট, আর আমি যেটা ডিফল্টভাবে হয়েছে এটা চওড়া ফন্ট। রাতুল তোমার এত দেরি কেন? গত ক্লাসেও লেট করেছো, দেরি কেন? প্রতিদিন বাসার কাজের কথা বলো। আচ্ছা দেখেন এখানে দুই পার্টের মেনু কার্ড এই যে ডাউনলোড করে নিয়ে আসলাম। অনেক সময় কি হয়, এটা ক্লিপিং মাস্ক করা থাকে,
এটাই হয়তো নাই সেটা। আচ্ছা এটা কি আছে? না এটাই নাই। ক্লিপিং মাস্ক করা থাকে, এটা আপনি আনগ্রুপ অপশন খুঁজে পান না, তখন দেখবেন ক্লিপিং মাস্ক করা থাকে। সেক্ষেত্রে কি করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন পাবেন রিলিজ ক্লিপিং মাস্ক। আমি এটা সরাসরি ডাউনলোড করে দেখাই, হয়তো এটাতে পেতে পারি। এটা ডাউনলোড করি। দেখেন এ একটাই মেনু কার্ড আমি ডাউনলোড করলাম। এটা সম্পূর্ণটা নিয়ে আমি এই ট্যাবে নিয়ে চলে আসলাম। দেখেন আমি এর একটা কপি রেখে দিছি, অল্টার প্রেস করে পুরো ডিজাইনের একটা কপি রেখে দিছি। এবার এটা আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটা আমি এডিট করব বা এর থেকে কোনো এলিমেন্ট আমি ইউজ করব আমার মেনু কার্ডে, তো সেক্ষেত্রে আনগ্রুপ করা লাগবে, এটা সেপারেট করা লাগবে। ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম। এর নিচে দেখেন একটা শ্যাডো ইউজ করা রয়েছে, আনগ্রুপ করলে ওই শ্যাডোটা মেবি চলে যাবে। না যায়নি। আচ্ছা যাই হোক, এবার দেখেন এই যে এখানে কোনো একটা খাবারের ছবি ছিল, কিন্তু ইমেজ নট ইনক্লুড হওয়ার কারণে এটা নাই। এখন আপনার মনে হলো আমি এই ডিজাইনটা এরকম দেখতে চাই না, এখানে এটা রাখতে চাই না, এটা সরাই দিলাম। এই ফুড আইটেমগুলো এই যে এটা সম্পূর্ণ গ্রুপ অবস্থায় আছে, এটা কিভাবে আনগ্রুপ করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই ফুড আইটেম আপনি চাইলে এই পর্যন্ত শুরু করতে পারেন, নতুন কোনো ফুড আইটেম এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন এই পার্টের আমি আরেকটা কপি নিয়ে এখানে এভাবে ডিজাইনটা কমপ্লিট করছি। দেখেন এই ফন্টটা আমার পিসিতে ইনস্টল নাই, এই কারণে এটা পার্পল কালারে দেখা যাচ্ছে। আমি অন্য একটা ফন্ট দিয়ে এটা রিপ্লেস করতে পারি, যে ফন্টটা ভালো লাগে। একটা জিনিস, এখানে সবগুলো একই ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। মানে বিষয়টা এরকম যে এখানে যেই ফন্ট এখানেও সেই ফন্ট, সব এই সেকশনে সব একই ফন্ট হবে। ফন্ট বেশি ইউজ করা যাবে না, 2টা 3টা। কিন্তু যদি আপনি 7-8টা ফন্ট এক মেনুতে ডিজাইন করেন তাহলে সমস্যা। আর বায়ারকে যখন আপনি এর ফাইল পাঠাবেন, এডিটেবল ফাইল, তখন এর যে হচ্ছে ফন্ট এটাও দিয়ে দিতে হয়। আমি একটু দেখাই কি ধরনের ফাইল আমাদের দিতে হয়। এই দেখেন এটা হচ্ছে বস বার্গার মেনু ফাইনাল ফোল্ডার। মেনুর ফাইনাল ফোল্ডারের ভিতরে কী কী দিছি দেখেন, খেয়াল করেন কি কি ফাইল ফরম্যাট। আমি একটু বড় করে দেখাই, লার্জ আইকন। দেখেন এই ফোল্ডারের ভিতরে ফন্ট, যেই ফন্টগুলো ওই মেনুতে ব্যবহার করা হয়েছে। দেখা যাচ্ছে আমি যে ফন্ট ব্যবহার করছি এই ফন্ট ওই ক্লায়েন্টের কম্পিউটারে ইনস্টল নাই, তখন ও তো সমস্যায় পড়বে। ওই ফন্টগুলো তো এডিট করতে গেলেই ফন্ট হয়ে যাবে, ওই ফন্টগুলো পার্পল কালারে দেখা যাবে, ওগুলো এডিট করতে পারবে না। তো আমাদের ফন্ট দিয়ে দিতে হয়। তো এখানে দেখেন আমি 4টা ফন্ট ইউজ করেছি ওই ডিজাইনে। আমি কি ফন্ট বের করা দেখাইছি আপনাদের? দেখানো হয়নি না? না, ইলাস্ট্রেটরে আমি একটা লোগোতে বা একটা মেনুতে যে ফন্ট ইউজ করেছি ওই ফন্টটা বের করা দেখাইছি আপনাদের? আচ্ছা আমি ক্লিয়ার করছি। আচ্ছা এরপর দেখেন মেনু কার্ডের আমরা পিডিএফ ফাইল দিব। পিডিএফ ফাইল এডিট করা যায়, এটা এডিটেবল ফাইল। পিডিএফ ফাইলও এডিট করা যায়, পিডিএফ ফাইল প্রিন্ট করা যায়। পিডিএফ ফাইল সবথেকে বেশি প্রচলিত, প্রিন্টও করা যায় পিডিএফ ফাইল, এডিটও করা যায়। এরপর এটা হচ্ছে ইপিএস ফাইল। ইপিএস ফাইল কিন্তু এআই দেখাচ্ছে আমার, এটা একটু প্রবলেম। এই দেখেন ফাইল টাইপ এখানে দেখা যাচ্ছে ইপিএস ফাইল। এরপর আছে এটা এআই ফাইল।
আচ্ছা, যদি কোনো ফাইলে যেটা গ্রুপ আছে, আনগ্রুপ করে আমরা কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে মেনুর দেখা যাচ্ছে না, এই ইউ দেখা যাচ্ছে না, এবং এখানে এই যে লাল একটা আইকন দেখতে পাচ্ছেন, এর মানে এখানে আরেকটা হচ্ছে ফন্ট আছে, কিন্তু এর ভিতরে সীমাবদ্ধতার কারণে এটা দেখা যাচ্ছে না। আনগ্রুপ করছি করে এটা সীমানা বাড়াই দিলে ওই মেনু পুরোটাই দেখা যাচ্ছে। চাইলে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করা যাবে, নিজে থেকে লিখে দেওয়া যাবে। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন একটা মেনুতে কোন পেজে কি হয়। এই পেজে দেখেন খাবারের ছবি দেওয়া যেতে পারে, কিংবা এখানে লোগোর ছবিটা পুরোপুরি এই মাঝখানে বসিয়ে দেওয়া যেতে পারে। এরপর এখানে প্রথম চান্সে বায়ার নিজেও কনফিউজ থাকে যে আমি কোথায় কি ব্যবহার করব, তখন আপনাদের উচিত হবে ক্লায়েন্টকে একটা তার রেস্টুরেন্ট অনুযায়ী একটা মেনু কার্ড এইভাবে ডিজাইন করে দেওয়া। তারপর ও দেখবে এবং আইডিয়া নিয়ে সে তার খাবার তালিকা প্রস্তুত করে আপনাকে দিবে। এরকম করা যেতে পারে। দেখেন এখানে আমি বলতে চাচ্ছি, প্রথমে স্যাম্পল হিসেবে যেভাবে পাঠাবেন, এই যে এখানে মেইন ডিশ, ডিজার্ট এভাবে বলা রয়েছে। আর এখানে দেখেন সুইট, এখানে কিন্তু খাবার বলা নেই, স্পেশাল মেনু, তারপর হচ্ছে ডেলিশিয়াস ডিশ 1, ডেলিশিয়াস ডিশ 2 এভাবে বলা রয়েছে না। এখানে ওর খাবারের কথা বলবে। এটা তো জাস্ট একটা স্যাম্পল ডিজাইন, এই জন্য এইভাবে দেওয়া। অনেকে এখানে ফুড নেম হেয়ার এভাবে আপনি আপনার ডিজাইনগুলো করতে পারেন। আমি একটু দেখাই, এটা একটু ওপেন করে দেখাই। এখানে খেয়াল করেন, দেখেন অপশন 1, অপশন 2, অপশন 3 এইভাবে আপনারা ডিজাইন করবেন। আপনারা এটা ভাববেন না যে মেনু কার্ড ডিজাইন করব, মেনুর ইনফরমেশন না হলে তো আমি ডিজাইন করতে পারবো না। ইনফরমেশন দরকার নেই, আপনি স্যাম্পল টেমপ্লেট হিসেবে বা স্যাম্পল ডিজাইন হিসেবে এইভাবে রেডি করবেন। এই যে অপশন 1, অপশন 2, এই যে স্যাম্পল হিসেবে $10 করে দেওয়া, এগুলো $4 করে দেওয়া, $10, এগুলো জাস্ট একটা অনুমান হিসেবে তৈরি করে রাখে। এটা দেখে ক্লায়েন্ট দেখবে, ডিজাইনের স্ট্রাকচার পছন্দ হলে বলবে আমার খাবার তালিকা তুমি এখানে ইনক্লুড করো। এই প্রসেস। আচ্ছা, মেনু কার্ড সম্পর্কে আরেকবার ক্লিয়ার করি। মেনু কার্ড বিভিন্ন পার্টের হয়, 1 পেজ হয়, 2 পেজ হয়, 3 পেজ হয়, 6 পেজ হয়। তো হ্যাঁ, তার খাবার তালিকা থেকে ও আবার সাজেশন চাবে যে কয় পার্ট হলে ভালো হয়, কিংবা উনি গুগলে সার্চ করে দেখবে। গুগলে সার্চ দিলে তো সব পাওয়া যায়। গুগলে ওনারা সার্চ করে যে মেনু কার্ড ডিজাইন, এবার ও একটা স্যাম্পল ডিজাইন নিয়ে বলবে আমার এরকম ডিজাইন লাগবে, ওখানে আমার কোম্পানির নাম লিখে দাও, সিমিলার টাইপের একটা ডিজাইন করে দাও, আমার লোগো অনুযায়ী, আমার ব্র্যান্ডের কালার অনুযায়ী এভাবে বানিয়ে দাও। ওইভাবে আমাদের বানিয়ে দিতে হবে। এখন দেখেন মেনু কার্ড 1 পার্ট হতে পারে, 2 পার্ট হতে পারে, তারপরে 3 পেজ, 6 পেজের হতে পারে। মূল বিষয়গুলো আমি ক্লিয়ার করলাম। এই যে 6 পেজের হতে পারে। এখানে লেখার বিষয়গুলো আপনাদের মনে হতে পারে যে খাবার তালিকা আমি কিভাবে করব। আমি একটু ছোট করে একটু ডিজাইন করে দেখাই। এই যে একটা পার্ট, এই পার্টটা কিভাবে সিরিয়াল করা গেল, সহজ বিষয়, লেখা তো সহজ বিষয়, তারপরেও আমি আপনাদের একটু ক্লিয়ার করি যে বাম পাশে অ্যালাইন করার বিষয়টা, অ্যালাইনমেন্টের বিষয়টা এখানে বেশি জরুরি। ধরেন একটা লেখা আপনি কপি করে নিয়ে আসলেন, বসালেন, এরপর আচ্ছা আমি আনগ্রুপ করে দেখাই। এই যে একটা লেখা, একটা খাবারের হেড, মানে প্রথমত খাবারের একটা তালিকা করা হয়। যেমন হচ্ছে এটা চারকোল গ্রিলের সেকশন, এটা তো গ্রিলের সেকশনের ভিতরে রয়্যাল ক্রিস্পি ফিল্ড বার্গার, তো হয়তো ওই বার্গারের ভিতরে গ্রিল ইনক্লুড আছে। তো এটা $14, একটা বার্গারের দামই $14, মানে 1500-2000 টাকা একটা বার্গারের দাম বিদেশে। তো ওরা $15-20 আপনার একটা লোগো ডিজাইনে দেবে, তো কোনো বিষয় না, মানে একটা বার্গার দেওয়ার মতো। কিন্তু ওরা আরও বেশি দাম দিয়ে বানাতে চায় একটা লোগো, যা কিনা আপনি 1-2 ঘন্টায় বানাতে পারবেন।
সেটা সে আপনাকে $50 পে করবে, মানে 4-5 হাজার টাকা আপনাকে পে করবে। তো এটা অবশ্যই মজার একটা পেশা, আপনারা এটা গুরুত্ব সহকারে দেখেন। আপনাদের গুরুত্ব ছাড়া এটা সম্ভব না। আমি আপনাকে আপনাকে লাইনে আনতে পারবো না, আপনার যদি ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকে। আপনাদের এইখানে প্রচুর ধৈর্য লাগে এটা শেখার জন্য, কারণ প্রপার গাইডলাইন নিতে গেলে আপনাদের মনে করেন 1 বছর ধরে ক্লাস নিতে হবে, ঠিক আছে? ইনকাম দুনিয়াতে কি সহজ না। প্রপারলি যদি আপনাদেরকে হাতে ধরে শেখাতে হয় 1 বছর সময় লাগবে, তাও আপনাদের খুঁজে পাওয়া যাবে না। 6 মাসটাই অনেকে ধৈর্য ধরে হতাশ হয়ে হারিয়ে যাচ্ছে, কারণ আপনারা এইসব বিষয়ে সচেতন না। আমরা যদি পারিপার্শ্বিকভাবে ফ্যামিলি থেকে প্রেশার পাই যে এটা করতেই হবে, এটা ভালো কিছু, বা আপনাদের ফ্রেন্ড সার্কেল এগুলো করছে আপনারও করতে হবে, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনাদের এলাকায় আপনারই ইচ্ছা এটা করবেন, 2 দিন 5 দিন খুব মোটিভেশন থাকে, ইচ্ছা থাকে, পরে আশপাশে সবাই দেখছেন অন্য কাজে ব্যস্ত, অন্য কিছু নিয়ে আলোচনা করে, অন্য কিছু নিয়ে করে, তখন আপনিও ডিমোটিভেট হয়ে যাবেন। এটা হয়, এই জন্য এটাই ধৈর্য প্রচুর লাগবে, আপনাদের ইচ্ছা আনতে হবে। এরপর দেখেন প্রাইসিং আপনি বিভিন্ন এই ফন্টের জায়গায় আপনি অন্য ফন্ট ইউজ করলেন, আপনার ফন্ট চেঞ্জ করতে হবে, এটা সিলেক্ট করবেন, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে আপনি বিভিন্নভাবে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এবার দেখা যাচ্ছে আপনার মনে হলো আমি বারবার কি ফন্ট চেঞ্জ করব, না, বারবার ফন্ট চেঞ্জ করতে হবে না। দেখেন আমি একটা ফন্ট চেঞ্জ করব, আর একটা বাকিগুলো কিভাবে ফন্ট চেঞ্জ করা যায় ওটা আমি দেখাই দিচ্ছি। দেখেন এটা মনে হলো বেশি সিম্পল হয়ে যাচ্ছে, আমি অন্য একটা ফন্ট ইউজ করব। দেখা যাচ্ছে আমি এই ফন্টটা ইউজ করলাম, এখানে এটা একদম সিম্পল হয়ে যাচ্ছে, আমি অন্য একটা ফন্ট ইউজ করব। দেখা যাচ্ছে আমি এই ফন্টটা ইউজ করব। এবার এই দুইটা অ্যালাইন করব কিভাবে, বাম পাশে দুইটাই সিলেক্ট করব, এই যে বাম পাশে এটা অ্যালাইন। এখন মনে হতে পারে এইভাবে অ্যালাইন করলে আবার দুইটাই নড়ে যায়, সেক্ষেত্রে কি করব, এই দুইটাই সিলেক্ট করে কোনটা স্থির রাখবো, যেটা স্থির রাখতে চাই সেটা একটা ক্লিক করব। দেখা যাচ্ছে আমি ছোটোটা স্থির রাখবো, রেখে বাম পাশেটা সমান করলাম, বাম পাশে সমান হয়ে গেল। এবার এই যে প্রাইসিং লিস্ট আমি এই বরাবর রাখলাম, এখন মনে হচ্ছে যে এটা বেশি নিচে নেমে চলে গিয়েছে, এটাও ধরলাম, শিফট ধরে এটা স্থির করে এই যে নিচে ক্লিক করলাম। এবার অনেক সময় এই যে এই ফন্টের ব্যাস এই পর্যন্ত, ম্যানুয়ালভাবে অথবা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে দেখেন এটা শেষ হচ্ছে এখানে, ঠিকই আছে। এই যে আবার এর কমার সাইজ একটু বেশি, ওকে। এবার দেখেন বাদ বাকি সব কিছু আমি এর মতো করে কালার ফন্ট সাইজ সব কিছু চেঞ্জ করতে পারবো। দেখেন প্রথমটা সিলেক্ট করলাম, এটা আইড্রপার টুল দিয়ে এটা পিক করলাম, এই ফন্ট হয়ে গেল। আবার ভিতে প্রেস করে এটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে এই ফন্ট পিক করলাম। আবার এই ছোটো ফন্টগুলো আমি এভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করে ফেলতে পারি, এই যে ডলার আইড্রপার টুল দিয়ে এভাবে চেঞ্জ করলাম, ব্যাস। এরপর এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, বাম পাশে এটা মনে হচ্ছে অ্যালাইন আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর দেখেন ভালো করে বোঝাই দিই, আমি অনুমানের ভিত্তিতে এই পজিশনে রাখলাম, রেখে মনে হচ্ছে যে এটা বেশি ফাঁকা, এটা কম ফাঁকা, এক্ষেত্রে কি করব, সব ধরবো, এই যে এই অপশনটা, এটাতে ক্লিক করলে দুইটার মধ্যকার দূরত্ব সমান থাকবে, এখান থেকে এইটুকু দূরত্ব যা, এখান থেকে এইটুকু দূরত্ব তা। এবার বাম পাশে দেখেন, বাম পাশে অ্যালাইন হয় নাই, এবার তিনটাই সিলেক্ট করলাম করে যে কোনো একটা আমি চাইলে স্থির করতে পারি, আর যদি নর্মালে এখানে ক্লিক করি তাহলে তিনটাই নড়ে যাবে। যদি সমস্যা না থাকে তাহলে এইভাবে করতে পারেন, আর যেটা স্থির করবেন সেটাতে ক্লিক করলে তো স্থির হয়ে গেল। এই প্রসেসে আপনারা খাবারের লিস্টিং করতে পারবেন। আচ্ছা, আমি যা বললাম এতক্ষণ এগুলো কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন? ওকে, এখানে তো মেনু কার্ড ডিজাইনে নতুন বা আপনার ডিজাইন করতে গেলে যেসব প্রতিবন্ধকতার শিকার হবেন বা সমস্যায় পড়বেন সেগুলো আমি ক্লিয়ার করলাম।
এখানে একটা জিনিস খেয়াল করবেন, ডিজাইন একদম এই আর্টবোর্ডের সাথে করবেন না, উপরে বেশি ফাঁকা থাকবে, বাম পাশে ফাঁকা থাকবে, এভাবেই তো ডিজাইন করতে হয়, তাই না? আপনি যদি এই ডিজাইনটা এর সাথে মিশাই দেন, ওই ডিজাইন কিন্তু সুন্দর লাগবে না। এটা আমার একটা ক্লায়েন্টের করা কাজ, সেদিনকে বললাম, এই যে এভাবে করা হয়েছে, পরশু দিন কি তার আগের দিন করা। এটা এই হচ্ছে পুরো ব্যাপার, মেনু কার্ডের ব্যাপার। এখন আপনাদের এখানে ডিজাইন যে করতে দিব, আচ্ছা হ্যাঁ, এটা করা যেতে পারে। আপনারা সবাই আর্টবোর্ড নেবেন A4 সাইজের, ইঞ্চিতে নেওয়ার পরে ওখানে আপনারা আমি যে টেক্সটগুলো লিখে দেখালাম, একটা বড় একটা ছোট, পাশে আবার হচ্ছে ডলারের মানে প্রাইসিং, এই জিনিসটা অনেকের সমস্যা হতেই পারে। এখানে আমি চাচ্ছি সবাই ক্লিয়ার হয়ে যান, এটা ক্লিয়ার হয়ে যান, আর বাদ বাকি বিষয় তো বাসা থেকে আপনারা ক্লিয়ার হবেনই, এটা ক্লিয়ার করেন। আর্টবোর্ড নেবেন, নিয়ে ওই লিস্টিংটা করে ফেলেন। আচ্ছা, কেউ কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এটা বলতে হবে, আমি আপনাদের হেল্পের জন্য আসি তো। আচ্ছা, তাহলে দেখেন, এই যে এই ধরনের যে বিষয়গুলো, এখানে যে বিষয়, ব্যাকগ্রাউন্ড একটা কথা, ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় পাবো? এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন মেনু কার্ড থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? বেশিরভাগ সময় এক কালারেরই হয় মেনু কার্ড, পিছনে এক কালার, আর সামান্য এই যে এই ধরনের যে ইগুলো স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়, স্ট্রাকচার না, এগুলোর বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট। অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট আপনারা এই সব ফ্রি পিক থেকে পেয়ে যাবেন। বিভিন্ন মেনু কার্ডে দেখবেন ডিফল্টভাবে এই যে সব দেওয়া থাকে, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করে একটা মেনুতে ইনক্লুড করলেন, এভাবে করা যেতে পারে। আর যদি ইন্ডিভিজুয়ালভাবে আলাদাভাবে আপনাদের কোনো অ্যাবস্ট্রাক্ট শেপ প্রয়োজন হয়, সেটা আপনারা ফ্রি পিকেই সার্চ করতে পারবেন। খেয়াল করেন, ধরেন আপনার রেস্টুরেন্টের অ্যাবস্ট্রাক্ট ডিজাইন দরকার, তাহলে রেস্টুরেন্ট কোনো ফুড আইটেম দরকার, ফুড ভেক্টর দিলে হবে না, এই যে রেস্টুরেন্ট ফুড ভেক্টর, ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিয়েছি, এই যে এই ধরনের শেপের ভিতরে এই যে বিভিন্ন ফুড আইটেম রয়েছে, এইগুলো আমরা মেনুর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি অপাসিটি কমিয়ে। দেখেন আমি অপাসিটি কমানো বলতে কি বোঝাচ্ছি, এটা ডাউনলোড করলাম। এগুলো সব আস্তে আস্তে শিখে যাবেন, আমি এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি কি কি করতে হবে। 5টা মেনু কার্ড ডিজাইন করবেন, সহজ বিষয়। আর মেনু কার্ড ডিজাইন কীভাবে করবেন আমি সব ক্লিয়ার করছি। দেখেন, আপনি তো এইভাবে লিখলে লেখার সাথে এই ডিজাইনের সমস্যা। দেখেন, এই ডিজাইনের উপরে যদি আপনি আরেকটা শেপ নেন, অথবা এই ডিজাইনেরই অপাসিটি কমাতে পারবেন। খেয়াল করেন, আমি ব্যাকগ্রাউন্ডটা ধরে Ctrl+2 দিয়ে লক করলাম, তাহলে শুধুমাত্র এই শেপগুলো ধরতে পারবো। এই শেপ কিন্তু আলাদা আলাদা করা যাবে, এই যে এই ফুড আইটেমগুলো। তো আমরা যদি চাই এটা ধরে অপাসিটি কমাতে পারি, এই যে অপাসিটি অপশন 100% রয়েছে, এটা আমরা অপাসিটি কমায় দিতে পারি। দেখেন, অপাসিটি কমায় দিলে ওর স্বচ্ছতা কমে যাবে, এবং এর উপরে যদি আমি এবার লেখাগুলো রাখি, লেখাগুলো হাইলাইট হবে। এই হচ্ছে বিষয়। অথবা এর উপরে Ctrl+Z দিয়ে ব্যাক করলাম, এর উপরে আপনি আরেকটা শেপ নিলেন, নেওয়ার পরে এটা ব্ল্যাক থাকলো, ব্ল্যাক। এই উপরের শেপেরও যদি অপাসিটি কমায় দেন, পিছন থেকে ওইটা দেখা যাবে, ভিজিবল হবে। মানে উপরের শেপ যখন আমরা ট্রান্সপারেন্ট করি, তখন ওটা
গ্লাস কাঁচের মতো হয়ে যায়, ঠিক আছে। এই দেখেন আমি একটু ডানে সরালে বুঝতে পারবেন, এই যে এই শেপটা যদি আমি 100% করি অপাসিটি, তাহলে এর পিছনে আর কিছু দেখা যাচ্ছে না। যেমন হচ্ছে এই দেওয়াল কিন্তু 100% কালার রয়েছে, আর ওই যে উপরে যে গ্লাস রয়েছে ওটার অপাসিটি কমানো, তাই না। অপাসিটি কমানো থাকলে বাইরের দৃশ্য দেখা যায়, এই যে যত কমাবো তত পিছনেটা দৃশ্যমান হবে, এই হচ্ছে বিষয়। এইভাবে এই যে এইগুলো, এই যে ডিজাইনের বিভিন্ন হ্যাক, এইগুলো আমরা কিভাবে শিখব, ডিজাইন করতে করতে, তাই না। বিভিন্ন ধরনের টিউটোরিয়াল যখন আমরা দেখব এই রিলেটেড, আমাদের কাজ রিলেটেড, তখন এই অনেক অনেক টেকনিক আছে, এই টেকনিকগুলো দিনে দিনে শিখতে পারবো। আচ্ছা, আপনাদের যে ডেলি রুটিনটা করতে বলেছিলাম, এটা কি সবাই করেছেন? এই ডেলি রুটিনটা প্রতিনিয়ত আপগ্রেড করবেন আপনার কাজের, যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু দেখার চেষ্টা করছি, শিখছি। ধরেন সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন সম্পর্কে আপনারা গুগলে একটু রিসার্চ করতে পারতেন, ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারতেন। এগুলোর পিছনে দেখা যাচ্ছে একদিনে হলো না, 2-3 দিন লাগতে পারে একটা বিষয় ক্লিয়ার হতে। একদিন আপনার কোনো কারণে ব্যস্ততা, তো ওইগুলো নোটপ্যাডে লিখে রাখবেন যে আমার এটা শেখার বাকি রয়েছে, এটা আমার কমপ্লিট করতে হবে। এরপর দেখেন এই ডেলি রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিজেদের দিনের দৈনন্দিন কাজ এই ডেলি রুটিনে করে নেবেন। দেখেন বলছিলাম যে ইউটিউবে ফ্রিল্যান্সিং নিউজ দেখতে 5-10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। এরপর হোমওয়ার্ক 30 মিনিট থেকে 60 মিনিট হতে পারে। এরপর ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও, এটা আপনার প্রতিদিন দেখা উচিত। এরপর লোগো ডিজাইন টিউটোরিয়াল, এটাও আপনার প্রতিদিন দেখা উচিত। প্রতিদিন আপনি এই যে মেনু কার্ডের হোমওয়ার্ক থাকছে, তাই বলে এমন না যে আপনি এটা দেখতে পারবেন না বা এটা দেখা উচিত না, এটাও দেখতে হবে। লোগো ডিজাইনের টিউটোরিয়াল। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। আজকে আমি এটা ক্লিয়ার করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে আরও ভালোভাবে আপনার এটা রিসার্চ করতে পারবেন। বেশি হয়ে যাচ্ছে, তাই না, হোমওয়ার্ক বেশি দেওয়া হয়ে যাচ্ছে, হোমওয়ার্ক বা বাসার কাজ বেশি দেওয়া হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, একজন বলছে না, একজন বলছে জি, অল্প করে দেওয়াই ভালো। 5টা মেনু কার্ড কি বেশি হয়ে যাবে নাকি 3টা দেব? 3টা দিই, হ্যাঁ, তাহলে ভালো করে সবাই ডিজাইন করতে পারবে। আর ওই দায় এড়ানো মতো ডিজাইন যদি আর সামনের দিন কেউ করেন, তার কিন্তু অবশ্যই জরিমানা দিতে হবে। আজকে আমি কোনো মতে ছেড়ে দিলাম, তাও বলেছি, যথেষ্ট বলা হয়েছে, হয়তো অনেকে অপমান বোধ করছেন। সামনের ক্লাসে সত্যি সত্যি বাইরে বের করে দেওয়া হবে। আমি এই বিষয়গুলো যদি একটু কড়া না হই আপনাদের প্রতি, তাহলে আপনারা গুরুত্বই দিবেন না। এই গুরুত্ব না দিলে আপনারা পিছিয়ে থাকবেন। আজকের ক্লাস কোনো মতে বুঝে গেলেন, সামনের ক্লাসে আর হাল ধরতে পারবেন না। আপনি গুগল থেকে ডাউনলোড করে আর যেন দিয়েন না, কেউ যেন গুগল থেকে ডাউনলোড করে কোনো মতে উপরে একটা ইমেজ প্লেস করে, আপনার ওইটা একটা টেমপ্লেট ডাউনলোড করে ওইটা একটু দেখবেন না, ফন্ট চেঞ্জ করবেন, ওই ইমেজ ক্লিপিং মাস্ক করবেন, একটু সাজানোর তো দরকার আছে। 5-10 মিনিট তো ওর পিছনে সময় তো দিতে হবে, তাই না। আর আসলে হুট করে এতদিন কিন্তু কেউ মনে হয় না ওইভাবে কম্পিউটারে ওইভাবে কাজ করার চেষ্টা করেছে। যখন 200 টাকা জরিমানার কথা বলা হয়েছে তখন করছে ফার্স্ট টাইম। অনেকে মনে হয় ওই ডিজাইন রিলেটেড এই ডাউনলোড করে ডিজাইন করার বিষয়টা বাসায় ফার্স্ট টাইম করেছে, যার কারণে অনেকের কাছে কঠিন মনে হয়েছে। এভাবে 2-3 দিন কন্টিনিউ করেন, দেখেন এইগুলোর প্রতি ভালো লাগা কাজ করবে। এগুলো আসলে কাজ সহজ, কাজ সবই সহজ। আচ্ছা, তাহলে বাসার কাজ যেহেতু আমি মেনু কার্ড ডিজাইন 3টা দিচ্ছি, আমি চাচ্ছিলাম পোর্টফোলিও সাইটগুলোতে আপনারা অ্যাকাউন্ট করে ফেলেন। হ্যাঁ, হোমওয়ার্ক আপনাদের 3টায় মেনু কার্ড ডিজাইন থাকবে। হোমওয়ার্ক থাকবে 3টা মেনু কার্ড ডিজাইন। আর এইদিকে পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। পোর্টফোলিও বলতে কি বোঝায়? পোর্টফোলিও বলতে শোকেস, আপনাদের নিজেদের কাজগুলোকে সাজানো বিভিন্ন সাইটে। শুধু সাজানোই না,
দেখেন পোর্টফোলিও যেসব সাইট রয়েছে, ড্রিবল, এক্স, ইনস্টা, লিঙ্কডইন, বিহ্যান্স, এইটুকু হলেই হচ্ছে। আপনারা যে ডিজাইনগুলো করবেন ওইগুলো এখানে পোস্ট করবেন। এক্সে অ্যাকাউন্ট লগ ইন নাই, ইনস্টা। আর বাইরের কান্ট্রিতে ক্লায়েন্টরা বেশিরভাগ ইনস্টাগ্রাম চালায়, এক্স চালায়, ইনস্টাগ্রামে প্রচার প্রচারণা করে ইনস্টাতে। এই যে এই এই রেস্টুরেন্টের ডিজাইন আমি করেছিলাম কানাডাতে। দেখেন এই যে এই রেস্টুরেন্টের ডিজাইনগুলো, আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি। এই যে এই ডিজাইনটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানাই দিয়েছিলাম। দেখেন আমি যে লোগোটা বানিয়ে দিয়েছিলাম, লোগো তো না, এটা টি শার্ট ডিজাইনের জন্য বানাইলাম, লোগো আরেকটা বানাইলাম এর জন্য। তো ওইটা ও সব পোস্ট ডিজাইনে ও অন্তর্ভুক্ত করছে, দেখছেন। এই যে ওদের এই দেখেন রেস্টুরেন্টের ব্যানার ডিজাইন আবার চেঞ্জ করেছে নাকি, ব্যানার ডিজাইন আমি করে দিয়েছিলাম। এই যে হ্যাঁ, ও চেঞ্জ করেছে, ব্যানারটা আবার চেঞ্জ করেছে। রেস্টুরেন্ট দে ইন্ডিয়া, এ বাংলাদেশি কিন্তু ইন্ডিয়ার খাবার মনে হয় বেশি জনপ্রিয়, এই জন্য ইন্ডিয়ার খাবার বিক্রি করে, ইন্ডিয়ান রেসিপি আর কি। এই যে এর ব্যানারটা চেঞ্জ করেছে। এই যে এ বাংলাদেশি, এনার সাথে কথা হয়, বাংলায় কথা হয় হোয়াটসঅ্যাপে। এই লোকটা বাংলাদেশি। এই যে এই লোগোটা আমি বানাই দিয়েছিলাম, এদের এই যে ড্রেসের বুকে যেটা রয়েছে এই লোগোটা আমি বানাই দিয়েছিলাম। দেখেন লোগোর জন্য নিলাম $50। এরপর কিছুদিন পরে এসে বলছে যে লোগোটা আমার সাদা কালো করে দিতে হবে, ওর জন্য আবার নিলাম $10। যাই হোক, ইনস্টাগ্রাম বা এইসব সোশ্যাল মিডিয়া এগুলোতে আপনার ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং বলতে যেমন আপনারা ফেসবুকে আপনার একটা আইডেন্টিটি আছে, ফেসবুকে পার্সোনাল আইডেন্টিটির আপনাকে আমি এই ডিজাইনে কনভার্ট করতে বলছি না, আপনার জন্য সোশ্যাল মিডিয়া আলাদা করে একটা অ্যাকাউন্ট করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যেগুলো বিদেশিরাও সচরাচর চালিয়ে থাকে। এই যে এই লোগোটা সাদা কালো করে দিয়েছিলাম, এর জন্য নিলাম $10। এই দেখেন এই ব্যানারটা আমি ডিজাইন করে দিয়েছিলাম, আর এই লোগোটা আমি ডিজাইন করে দিয়েছিলাম, ওটা ওই দেশে প্রিন্ট করে নিয়েছে। আচ্ছা আমি এটা আপনাদের খুঁজে দেখাই। বায়ার ডকুমেন্ট, এখান থেকে সার্চ দিব, ওর রেস্টুরেন্টের নাম কাসা, এই যে পেয়ে গেছি। এই দেখেন ওই লোগোটা ডিজাইন করে দিয়েছিলাম। এবার ওর টি শার্ট ডিজাইনটা এই যে এটা আমি করে দিয়েছিলাম, এটা ও দেখছেন ওর সব পোস্ট ডিজাইনে করছে। এটা টি শার্ট ডিজাইন হিসেবে দিছিলাম, কিন্তু ও দেখছে ওইটাই ও এখন লোগো হিসেবে চালাচ্ছে। যাই হোক, এখন যেটা বলছিলাম যে আপনাদের পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে, এটা হচ্ছে লিঙ্কডইন। প্রফেশনালদের জন্য লিঙ্কডইন অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি একটা পাকিস্তানি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, ওর প্রায় 20-25টা কাজ করেছিলাম এক ক্লায়েন্টের কাছ থেকে। যদিও এখন আমি এই সোশ্যাল পোর্টফোলিও সাইটগুলোতে তেমন পোস্ট করি না, কাজের জন্য কোনো চেষ্টা করি না, কারণ আমার ফাইবারে যে কাজ রয়েছে ওইটা আমি একা করে পারি না, এই জন্য ওখানেই করি না। কিন্তু আপনারা যেহেতু শিখছেন, আপনাদের ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাদের প্রচারণা বা আপনাদের কাজের যেখানে যেখানে সম্ভাবনা আছে সবগুলো পরিচয় ঘটানো আমার দায়িত্ব। মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এগুলো সবচেয়ে জনপ্রিয়।
আর এই পোর্টফোলিও সাইটগুলো হচ্ছে আপওয়ার্ক, এই ড্রিবল, বিহ্যান্স, তারপর এক্স, ইনস্টা, লিঙ্কডইন, এইগুলো গুরুত্বপূর্ণ। এই সব জায়গায় আপনি যে ডিজাইনগুলো করবেন, এই যে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, পোস্ট ডিজাইন করেছেন, এইগুলো আপনি প্রতিনিয়ত যদি যেদিনই যে ডিজাইনই করবেন সোশ্যাল মিডিয়ায় 2 মিনিট সময় ব্যয় করে, 5 মিনিট সময় ব্যয় করে পোস্ট করে দেবেন, সবগুলো সাইটে একই ডিজাইন পোস্ট করে দেবেন। এভাবে 1 মাস ডিজাইন ভালো হবে না, এটাই স্বাভাবিক। 2 মাস যাবে, 3 মাস যাবে, দেখবেন আপনার ডিজাইনের কোয়ালিটি অনেক ইমপ্রুভ হচ্ছে আর অনেক ডিজাইন স্যাম্পল আপনার পোস্ট করা হয়ে গেছে। যদি কোনো ক্লায়েন্ট, আপনি তো ওখানে ক্লায়েন্টদের সাথে কানেক্টেড হবেন, বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কিভাবে কানেক্ট হওয়া যায় ওই সব নিয়ে আপনারা চেষ্টা করবেন। আর আমি ওই বিষয় নিয়ে আপনাদের জানাবো কিভাবে আপনারা বিভিন্ন ক্লায়েন্ট, মানে আপনার টার্গেটেড অডিয়েন্স যারা আছে, তাদের সাথে আপনারা কিভাবে কানেক্টেড হবেন সে সম্পর্কে আমি দিক নির্দেশনা দিব। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের এই সব সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা বলছি, গাইডলাইন দিয়ে দিচ্ছি। দেখেন, পোর্টফোলিও সাইটগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন আর ইনস্টা আর এক্স হচ্ছে ওই যে টুইটারের এখন বর্তমান নাম এক্স। এখন এর ভিতরে এক্স ততটা গুরুত্বপূর্ণ না, ইনস্টা, লিঙ্কডইন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিহ্যান্স, ড্রিবল। ড্রিবলে এখন গিগ দেওয়া যাচ্ছে। আমার পরিচিত একজন সেদিন একটা অর্ডার পালো এই ড্রিবলে। তো আপনারা ড্রিবলে অ্যাকাউন্ট করবেন, বিহ্যান্সে অ্যাকাউন্ট করবেন, এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেগুলো বলি। ড্রিবল, এটা আপনি সরাসরি কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করবেন, বিহ্যান্সেও, লিঙ্কডইনেও না, লিঙ্কডইনটা একটু সমস্যা। লিঙ্কডইনে এটা বেশি প্রফেশনালদের জন্য, এখানে কোনো স্ক্যামার বা যে কেউ অ্যাকাউন্ট করলে ওটা রেস্ট্রিক্টেড করে দেয়, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ব্যান করে দেয়। তো এটার সমাধান হচ্ছে আপনাদের কম্পিউটার থেকে যদি আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট করেন তাহলে অ্যাপ্রুভ করবে না। আপনাদের এখন করণীয় হচ্ছে ফোনে অ্যাপস লাগাতে হবে, লিঙ্কডইন অ্যাপসটা লাগিয়ে নর্মালি অ্যাকাউন্ট করতে হবে, নাম দিতে হবে। আরেকটা কাজ করতে পারেন, আপনারা যদি চান যে আপনাদের নিজেদের নাম না দিয়ে আপনারা নিজেদের একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন, সেটাও করতে পারেন। মানে একই নাম সব মার্কেট প্লেস, পোর্টফোলিও সাইট সব জায়গায় একই নামে প্রচার থাকবে। যেমন ব্র্যান্ড বলতে কি বোঝায়, বিভিন্ন পার্সন তাদের, যেমন আমি এই কথাটা অনুপ্রাণিত হইলাম। আমি যখন কাজ শিখি প্রথম দিকে, তখন আমার আরেকটা নাম আছে কুরবান, মানে আমার আরেকটা নাম আছে যেটা কেউ জানে না, আমি ওইটা ব্র্যান্ড হিসেবে তৈরি করছিলাম আর কি। সব সোশ্যাল মিডিয়া, সব জায়গায় আমি এই নামটা ইউজ করে আমি ব্র্যান্ডিং করছিলাম, যাতে করে ধরেন আপনাকে কোনো কারণে ফাইবার থেকে কোনো ক্লায়েন্ট আপনাকে পেলো, আপনার চাচ্ছে যে ফাইবারে পেমেন্ট করবে না, কারণ ফাইবারে পেমেন্ট করলে শতকরা 40% মার্কেট প্লেসে খেয়ে নেয়, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনাকে মার্কেট প্লেসের বাইরে খুঁজে পাবে কিভাবে? ওই একই নাম দিয়ে যদি গুগলে সার্চ করে তাহলে অনেক জায়গায় খুঁজে পাবে। দেখেন, আমি যদি গুগলে সার্চ করি কুরবান ডিজাইন, এখানে হয়তো অন্য কিছু চলে আসছে। এই দেখেন, আমার হচ্ছে ড্রিবলের অ্যাকাউন্ট চলে আসছে, বিহ্যান্সের অ্যাকাউন্ট চলে আসছে, ফাইবারের অ্যাকাউন্টও চলে আসে। মানে যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট করেন, আর আমরা তো এসব গুগল সম্পর্কে আমরা সেরকম মানে বুঝি না, জানি না, কিন্তু বিদেশিরা এইসব সম্পর্কে ভালো নলেজ রাখে। আমরা শুধু ফোন মানে বা নেট মানে বুঝি ফেসবুক, ইউটিউব। এই যে আমার লিঙ্কডইনের অ্যাকাউন্ট চলে এসছে, দেখেন লিঙ্কডইনের কুরবান ডিজাইনের সার্চ দিয়েছি, এই দেখেন গুগলে আমি লিঙ্কডইনের প্রোফাইল পেয়ে গেলাম। তো এইভাবে আমাকে লিঙ্কডইনেও খুঁজে পাবে, ফাইবারে দেখলো যে ফাইবারের নাম আমার এই,
গুগলে সার্চ দিলে ওই নামে আমার সোশ্যাল মিডিয়াতেও পেয়ে গেল। এই হচ্ছে একটা টেকনিক। নিজের নাম এমনভাবে তৈরি করতে হবে যেই নাম অন্য কোনো জায়গায় নেই, এরকমভাবে একটা ব্র্যান্ড নেম তৈরি করা যেতে পারে। এটা ঐচ্ছিক, আপনার এটা যে খুব এখন দরকার, আপনাদের জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম। এখন আপনাদের করণীয় কি? হোমওয়ার্ক থাকছে এই সোশ্যাল মিডিয়া, ড্রিবল, বিহ্যান্স আর লিঙ্কডইনে আর ইনস্টাগ্রামে এগুলোতে অ্যাকাউন্ট করতে হবে, করে সেইগুলো এই যে বুকমার্কে অ্যাড করে রাখতে হবে। এই যে বুকমার্কে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ অ্যাড করে রাখতে হবে। পারবেন তো এই বুকমার্কে অ্যাড করতে? সবাই পারবেন? আমি ক্লাসে দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, আগে এটা ছিল হোমওয়ার্ক। হ্যাঁ, না এই অ্যাকাউন্টগুলো তো করতে বলিনি আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হোমওয়ার্কে ছিল, সবাই পারবেন। এখন দেখেন যেটা আপনাদের এখন করণীয়, এই 4টা অ্যাকাউন্ট করতে হবে। 4টা তো, ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, ইনস্টা, 5টা অ্যাকাউন্ট এক্স। এই 5টা সাইটে অ্যাকাউন্ট করবেন। কিভাবে করবেন আমি এক এক করে সবগুলো বলি। ইউটিউবে যাবেন, সার্চ করবেন ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট, ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, রাজেন্দ্র তুমি এত অমনোযোগী কেন? একটু কনসেন্ট্রেট করো এইদিকে। আচ্ছা দেখেন, ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে যখন সার্চ করেছি, এটা 15 মিনিট, এটা দেখার দরকার নেই। দেখেন 4-5 মিনিটের ভিডিও, 8 মিনিটের ভিডিও। এই যে বাংলাদেশে একজন একদম সুন্দর করে বলছে, সঠিক নিয়মে ড্রিবল অ্যাকাউন্ট খুলে পোর্টফোলিও আপলোড দিয়ে ভাইরাল করুন। এই যে ভিডিও, এই ভিডিও মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সহজ, তারপরেও একটা ইউটিউব ভিডিও দেখে নেওয়াটা ভালো। 5-7 মিনিট একটা ভিডিও দেখে নেবেন, ওই মার্কেট প্লেস সম্পর্কেও একটু বিস্তারিত বললো, আপনি শুনলেন। এতটুকু সময় তো আপনাদের স্পেন্ড করা জরুরি, তাই না? উচিত। একইভাবে বাদবাকি সব অ্যাকাউন্ট করবেন। কিন্তু সমস্যা হচ্ছে এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনারা কম্পিউটার থেকে করতে পারবেন না। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাদের ফোনে করে, হ্যাঁ ফোনে অ্যাকাউন্ট করবেন অ্যাপস নামিয়ে। এখন ফোন থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটাও কিন্তু ইউটিউব থেকে আগে দেখে নেবেন। আমি এখন ডিটেলসে বলছি না, কারণ ওটা 5 মিনিটের একটা বিষয়, আপনারা নিজেরাই ইউটিউব দেখে করতে পারবেন। এখানে যে যেটা আপনারা বাধা সম্মুখীন হতে পারতেন, লিঙ্কডইন আপনি কম্পিউটার থেকে করতে পারতেন না, ওইটা আমি বলে দিলাম। তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট করার সময় ফোনে করবেন, আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি করবেন না। আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে আপনারা 5 জনের বেশি একদিনে 5 জনকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। ফ্রেন্ড রিকোয়েস্ট বলে না, লিঙ্কডইনের ভাষা ওইটাকে বলে কানেকশন, মানে কানেক্টেড হবেন না 5 জনের বেশি। এরপর আবল তাবল পোস্ট করবেন না। পোস্ট করলেন না করলেন 15 দিন ফোনে আইডিটা রাখবেন, তারপর পিসিতে লগ ইন করবেন। এবার আইডির যে পাসওয়ার্ড, আইডির যে জিমেইল, যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন, সেই জিমেইলটা আপনার অবশ্যই ওই কিসে সেভ করবেন বলেন তো? গুগল শিটে। গুগল শিটে সিরিয়াল বাই সিরিয়াল একটা নাম দিবেন। যে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টের নাম আগেই তো করেছেন, এগুলো সম্পর্কে তো বলার কিছু নেই। ওই সিরিয়ালে লিঙ্কডইন লিখবেন, লিঙ্কডইনের নাম কি দিলেন, না নামটা লিখলেন, পাসওয়ার্ড কি দিলেন সেটা দিলেন, এরপর জিমেইল যেটা সেটা দিলেন। এভাবে সিরিয়াল করে রাখবেন, তা না হলে এত কিছুর অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা সম্ভব না। কোন জিমেইল দিয়ে খোলা, কোন ফোন নাম্বার দিয়ে খোলা, কী দিয়ে কী করা, ওগুলো গুগল শিটে রেখে দেবেন। গুগল শিটে সব কিছু রেখে দেবেন। এই হচ্ছে বিষয়। আর কোনো কিছু সম্পর্কে যদি আপনাদের কনফিউশন থাকে, জানতে বুঝতে অসুবিধা হয়, সরাসরি ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সব একদম বিস্তারিতভাবে বর্ণনা করা থাকে সব বিষয়। তারপরেও যদি আপনারা সমাধান না পান, সেক্ষেত্রে আমাকে অবশ্যই নির্দ্বিধায় কল করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকছে 3টা মেনু কার্ড ডিজাইন, আর হচ্ছে এই অ্যাকাউন্টগুলো পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। মেনু কার্ড 2 পৃষ্ঠা করে করবেন, 3টা 2 পৃষ্ঠা করে। ভালো প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে কারোর?
কোনটা? ও অ্যাকাউন্টগুলো না, ড্রিবল বিহ্যান্সে অ্যাকাউন্ট করা লাগবে না। ড্রিবল বিহ্যান্স ওইটা সফটওয়্যার আপনার ফোনে সফটওয়্যার লাগাতে হবে না। এই যে ব্রাউজার না, নতুন ট্যাব নিয়ে করবেন, আর ফোনে লাগানো লাগবে না। ফোনে লাগাবেন হচ্ছে শুধু ইনস্টাগ্রাম আর হচ্ছে এই লিঙ্কডইন। হ্যাঁ, এই দুইটা। ফোনে তো সবার ইনস্টাগ্রাম আছে, তাই না? না, অনেকে ইনস্টাগ্রাম চালায় না। ইনস্টাগ্রাম চালাবেন, ইনস্টাগ্রাম বিদেশিরা চালায়, আর আমরা যেহেতু বাইরের কান্ট্রির সভ্যতার সাথে অভ্যস্ত হব, সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামতে অভ্যস্ত হতে হবে। আচ্ছা, তাহলে সব ক্লিয়ার। হোমওয়ার্ক যদি না হয় সামনের ক্লাসেও 200 টাকা জরিমানা বাধ্যতামূলক। আর সামনের ক্লাসে আমি আর কারোর কোনো শুনবো না। সামনের ক্লাসে নিব, এবং যদি না দেয়া হয়, কেউ যদি না দেয়, সামনের ক্লাসে দিতে হবে। মানে ওই ক্লাসে না দিলে সামনের ক্লাসে, এবং যেই ক্লাসে দিবে না সেই ক্লাস থেকে আমি প্রথম দিক থেকেই বের করে দিব। এটা না করলে, এতটুকু কঠোর না হলে আপনারা বাসায় কাজে মন বসবে না। আর বাসায় কাজে মন বসানো জরুরি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।